সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। আপনারা যদি এই অনুষ্ঠানটি দেখতে চান এবং এই অনুষ্ঠানে যদি কোনো প্রশ্ন রাখতে চান তাহলে সেটিও করতে পারবেন। অনুষ্ঠানটি মূলত আইন বিষয়ক অনুষ্ঠান। এখানে সমসাময়িক আইন ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো আইনি প্রশ্ন থাকে আপনারা সেটি করবেন। কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আপনাদের প্রশ্নগুলো যেহেতু শুধুমাত্র ফোন কলের উপরে বেস করে হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যান্সারগুলো অথবা সাজেশনগুলো, গাইডেন্সগুলো কিছুটা জেনারিক হয়ে থাকে। আপনাদের যদি কোনো স্পেসিফিক অ্যান্সার দরকার হয়, স্পেসিফিক অ্যাডভাইস দরকার হয়, অবশ্যই আপনারা সেটি কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে নিয়ে থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানটি যেহেতু আইনি অনুষ্ঠান, সেহেতু আমাদের সাথে একজন অতিথি থাকেন এবং এই অনুষ্ঠানটি মূলত যার নামে হয়ে থাকে যে লিগ্যাল টক উইথ আনোয়ার খান, তিনি আমাদের সাথে অতিথি হিসেবে প্রতি সপ্তাহে উপস্থিত থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। জনাব আনোয়ার খান কমিউনিটিতে অনেক পরিচিত মুখ এবং দীর্ঘদিন যাবৎ কমিউনিটিতে আইনি সেবা দিয়ে আসছেন। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর, ব্রিড সলিসিটরসের। আমি তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। তার আগে আমি বলে দিতে চাই আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা মূলত আজকে অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন নিয়ে আলোচনা করতে চাই, কারণ নতুন গভর্নমেন্ট এসেছে, সেই গভর্নমেন্টের নতুন পলিসি এসেছে, নতুন কিছু তারা নতুন আইন নিয়ে আসছে সামনে। এবং আপনারা জানেন যে গত 17 তারিখ রাজা, এখানে যিনি এখন কিং আছেন, তিনি পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন এবং সেখানে 35টির মতো বিল নিয়ে আলোচনা করেছেন। সেখানে ইমিগ্রেশনের সাথে জড়িত অনেকগুলো বিল রয়েছে, তার মাঝে অ্যাসাইলাম রিলেটেড কথাবার্তা রয়েছে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে কথাবার্তা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে ডিভোর্স নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, যেটি ফ্যামিলি ল রিলেটেড। সো আমি আর কথা না বাড়িয়ে আমাদের অতিথির কাছে সরাসরি চলে যেতে চাই এবং তাকে স্বাগত জানাতে চাই। আনোয়ার ভাই, কেমন আছেন? ভালো আছে। জি, আমিও ভালো আছি। আনোয়ার ভাই, আমরা যেটি বলছিলাম যে আজকে আমরা অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু নতুন গভর্নমেন্ট, তাদের কিছু নতুন পলিসি আছে, তারা ক্ষমতায় আসার আগে কিছু ম্যানিফেস্টোতে ইমিগ্রেশন নিয়ে আলোচনা করেছে। সো আপনি যদি বলেন যে লেবার গভর্নমেন্টের কাছ থেকে আসলে ইমিগ্রেশনের কী আমরা আশা করতে পারি, সেটা নিয়ে যদি আপনার একটু ওভারভিউটা আমি জানতে চাইব, তারপর আমরা অ্যাসাইলাম নিয়ে সরাসরি আলোচনা চলে যেতে চাই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা আগের থেকে দেখতেছিলাম, বিশেষ করে 2024-এর প্রথম থেকে এদেশে ইমিগ্রেশন লয়ের একটা স্ট্রিক্ট পজিশন চলে আসছিল, বিশেষ করে অ্যাসাইলাম সিকারদের জন্য। রুয়ান্ডা পলিসি অন্তর্ভুক্ত করার পরে অ্যাসাইলাম সিকারদের মনে একটা সিরিয়াস ভীতির কারণ হয়ে দাঁড়াইছিল। এগুলো নিয়ে লেবার গভর্নমেন্ট তখনই বলছিল যে আমরা আসার পরে রুয়ান্ডা পলিসি বাদ দিব, এবং ইনফ্যাক্ট দিয়েছেন। নাও আসি যে যদি রুয়ান্ডা পলিসি বাদ দেই তাহলে আমরা অ্যাসাইলাম কীভাবে টাকাবো? গত 1 বৎসরে এই দেশে 685,000 লোক ইন করছে বিভিন্নভাবে, বৈধ অবৈধ উপায়ে। এখন এইভাবে যদি চলতে থাকে, এটা যে কোনো দেশের সরকারের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আমরা তখনই বুঝেছিলাম যে কেয়ার স্টারমার ইমিগ্রেশন পলিসিতে কিছুটা নমনীয় হবেন। ক্ষমতায় যাওয়ার পরে 10 ডাউনিং স্ট্রিটের প্রথম দিনই সে এই দেশে টিয়ার 2 নিয়ে পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমরা গত আগের সপ্তাহে আলোচনা করেছি যে টিয়ার 2 যারা এমপ্লয়ার আছেন অথবা এমপ্লয়ি আছেন, খুবই কেয়ারফুল থাকতে হবে। আজকের আলোচনা, গত সপ্তাহেই মনে হয় এটা একটা পরিষ্কার আলোচনা লেবার গভর্নমেন্টের মধ্যে হয়েছে যে যেই সব এমপ্লয়ি 1 বছর ধরে বেতন পায় নাই, সেই এমপ্লয়ারদেরকে একটা সিরিয়াস ফাইনের উপর দিয়ে যেতে হবে। এই ধরনের চিন্তাভাবনা গভর্নমেন্টের চলতেছে।
দ্যাট মিনস গভর্নমেন্ট অ্যাওয়্যার আছে যে তারা বাহির থেকে এমপ্লয়ি আনার পরে তাদেরকে বেতন দেয় না, কাজ দেয় না, এই বিষয়ে গভর্নমেন্ট অ্যাওয়্যার আছে। তো এগুলা সিরিয়াসলি কনসিডার করবে এই গভর্নমেন্ট। এবার আসেন ইমিগ্রেশন পলিসি ও নর্মাল অ্যাসাইলাম অথবা অন্য ধরনের ইমিগ্রেশনের বিষয়গুলো। অ্যাসাইলামে পরে আসতেছি, কিছু কিছু বিষয় আছে আমরা দেখছি যেগুলো এস্টাবলিশড ল হয়ে আছে এই দেশে, ওখানে লেবার গভর্নমেন্ট খুব বেশি হাত দিবে বলে আমার মনে হয় না। যেমন বাচ্চাদের 7 ইয়ার্স রুল, যেমন স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন, যেমন অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস, যেমন ফ্যামিলি মেম্বার, এইসব বিষয়গুলোতে খুব বেশি কঠিন করার জায়গা খুব কম, বিকজ এইখানে স্ট্রিক্ট গাইডলাইন আছে। একমাত্র স্ট্রিক্ট করার জায়গা আছে হিউম্যান রাইটস এইখানে, এবং ইমিগ্রেশন কেসের এই জায়গাগুলা ভেরি ভালনারেবল। এইখানে কোনোভাবেই কোনো অবস্থাতেই কেউ পারফেক্টলি বলতে পারবে না যে দ্যাট ইজ দ্য রুট ইউ ক্যান ক্লেম। সে অ্যাসাইলাম ইজ দ্য রুট ইউ ক্যান ক্লেম, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন ইজ এ ক্লিয়ার রুট ইউ ক্যান ক্লেম। এই ধরনের এই তিনটা জায়গায় আমরা আগে একসময় বলতাম আউট অফ ইমিগ্রেশন রুলস, এখন বলি কম্প্যাশনেট গ্রাউন্ড, ডিসক্রিশনারি গ্রাউন্ড। এইসব বিষয়গুলোতে অন্যান্য অ্যাপ্লিকেশনে যেমন একটা পসিবিলিটি নির্ধারণ করা যায়, এই জায়গাগুলোতে আমাদের একটা সমস্যা হয় নির্ধারণ করা। এই জায়গাতে এই অ্যাপ্লিকেশনগুলা, এখানে একটু পরিষ্কারভাবে আপনাদেরকে বলি সুপ্রিয় দর্শক, এই জায়গাগুলা এই কয়েকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লয়ারের এক্সপিরিয়েন্স ইজ দ্য ইম্পর্ট্যান্ট ইস্যু। কেন ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, যারা এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন তারা একটার পর একটা রিফিউজাল লেটার পাচ্ছে। এইটা রিফিউজাল হইলে এই হয়, ওইটা রিফিউজাল হইলে এইভাবে ডিল হবে, এইটা রিফিউজাল হইলে এইভাবে ডিল হবে, অথবা ভবিষ্যতে একটা অ্যাপ্লিকেশন করলে মাথার মধ্যে চলে আসে যে কোন কোন কারণগুলোতে রিফিউজাল করতেছে হোম অফিস, স্পেশালি অ্যাসাইলামের কী কারণে অ্যাসাইলামে কমন রিফিউজাল আছে, এগুলা একজন এক্সপিরিয়েন্স লয়ারের ভালো করে জানা আছে। এই বিষয়গুলোতে আপনারা চেষ্টা করবেন একজন এক্সপিরিয়েন্স লয়ারের সাথে কথা বলে কাজ করার জন্য। আসলে আমরা শুরু করি কেন স্টারমারের একটা পলিসি। সে এটা নিয়ে আগে বিতর্কিত হয়েছিল বাংলাদেশের ইস্যুটা তুলে, যদিও সে বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে বলেছিল এবং পরবর্তী সময়ে সেটা সে ক্লারিফাইও করেছে। কেন স্টারমারের পলিসি হলো আমরা এই দেশে থেকে, এখান থেকেই যারা এই বিষয়ে সে অ্যাসাইলাম সিক করার যোগ্য না তারা চলে যাবে, তাদেরকে পাঠানোর একসময় ছিল এরকম, যারা ওভার স্টেয়ার থাকতো তাদেরকে ধরে ধরে পাঠানো হয়তো বা আমরা ওই রুটের দিকে যাচ্ছি। এগুলার জন্য আমরা বারবার করে বলি, আপনি যদি কোথাও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার অথবা ইমিগ্রেশন অফিসার অথবা পুলিশের কাছে হাতে ধরা পড়েন, আপনার এই দেশে কোনো কাগজ নাই, হোম অফিসে একটা সময় ছিল হোম অফিসে কোনো কাগজ নাই, স্ট্রেট ওয়ে পাঠাই দিত। আমরা আমাদের বহু প্রোগ্রামে আমরা বলছিলাম যে আপনারা যে কোনো একটা ডকুমেন্টস হোম অফিসে রাখেন, তাতে অ্যাটলিস্ট লয়ারের বলার একটা সুযোগ থাকবে আমার ওই ডিসিশনটা এখনও পেন্ডিং আছে। এখন এমনও হইতে পারে যখন গভর্নমেন্ট খুবই সিরিয়াস, অতীতে আমরা এগুলো অনেক ফেস করছি, যে যখনই বলবো আমার ক্লায়েন্টের ওই জিনিসটা পেন্ডিং আছে, তখন তারা 2 ঘন্টার মধ্যে ডিসিশন দিয়ে দেবে। নো, ইফ দ্য গভর্নমেন্ট ইজ ভেরি ডিটারমাইন্ড নাও, তাহলে আমাদের হাতে ওই সময় কী কবজা আছে, যখন ইমিগ্রেশন ইমিডিয়েটলি 2 ঘন্টার মধ্যে রিফিউজাল দিয়ে দিলেও তখন তারা 2টা ডিসিশন দিতে পারে। একটা,
আমি এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করলাম, আইদার তোমার রাইট অফ আপিল আছে অথবা রাইট অফ আপিল নাই। এগুলো আমরা আগে অনেক ফেস করছি, এখন এগুলো অনেক কমে গেছে। তো যদি আপনাকে রাইট অফ আপিল দেয়, আপনার রাইট অফ আপিলে আপিল করার সুযোগ আছে। যদি রাইট অফ আপিল না দেয়, তখনই আমরা বলি যে এবার জুডিশিয়াল রিভিউ করার গ্রাউন্ড সৃষ্টি হয়েছে। বাট এটা স্ট্রেট ওয়ে জুডিশিয়াল রিভিউ বলতে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনার সেই কেসে ম্যারিট আছে কি না এইসব দেখতে হবে, না দেখে জুডিশিয়াল রিভিউতে যাওয়া যাবে না। হাওয়ার এইসব বিষয়গুলো আমার মনে হয় আমরা ঠিক আগের অবস্থানে ফিরে যাব। গভর্নমেন্ট ট্রাই করবে আর আমরা ক্লায়েন্টের পক্ষে ট্রাই করব। যুদ্ধ হবে সরকারের সাথে লয়ারদের, কোন দিকে যাবে আল্লাহ ভালো জানেন। তো এই ক্ষেত্রে যারা এখনও এই দেশে অবৈধভাবে আছেন, আপনাদের সাথে হোম অফিসের কোনো যোগাযোগ নাই, দয়া করে একটা যোগাযোগ রাখার চেষ্টা করেন। আল্লাহ না করুক কোনো একটা সমস্যা হয়ে গেলে, আপনি কোনো কারণে আটকে গেলে, আপনাদেরকে যেন বের করার একটা সুযোগ লয়ারের হাতে থাকে, সেই কাজগুলো করবেন প্লিজ। কারণ আমার ধারণা যে এইসব বিষয়গুলো এখনও লেবার গভর্নমেন্ট পুরো পলিসি নিতে পারে নাই, আলোচনা লেভেলে আছে। হয়তোবা কিছুদিনের মধ্যে ল কমিশন গঠন করা হবে। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ফার্দার যেই রিকমেন্ডেশনগুলো হবে আমরা আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব, অথবা যদি কোনো ল চলে আসে তখন আমরা আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের দায়িত্ব হলো আপনারা একটা হোম অফিসে কিছু একটা করেন। রিকোয়েস্ট করতেছি ভাই, বারবার করে রিকোয়েস্ট করতেছি। আমি আরও 2টা প্রোগ্রামে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনাদেরকে এখনও করতেছি, কিছু একটা কাগজ হোম অফিসে রাখা দেন, যেই রাইটে পারে। জি আনোয়ার ভাই, যারা দীর্ঘদিন যাবত এখানে রয়েছেন তারা যদি অ্যাসাইলাম ক্লেম করতে চায় তাদের পক্ষে সম্ভব কিনা এবং তারা আসলে কোন গ্রাউন্ডে করবে? কারণ আমরা জানি যে নর্মাল লেজিটিমেট এক্সপেকটেশন যেটা গভর্নমেন্টের অথবা হোম অফিসের, যে কারো যদি লাইফে ফেয়ার অফ পারসিকিউশন থাকে তাহলে সে কোর্টে এসে ক্লেম করবে অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লেম করবে। এখন ধরেন যারা 10 বছর 12 বছর 15 বছর ধরে এখানে আছে তারা ক্লেম করতে পারে কিনা, করলে সেটা সাকসেস কতটুকু হতে পারে এবং কোন গ্রাউন্ডে করবে? তার আগে আমি একটু অ্যাসাইলামে আসবো। এই তোমার কোশ্চেনটা একটু মাথা রাখো, আমি এই জায়গা শেষ করে অ্যাসাইলাম আসতেছি তখন বলবো। তো এই অবস্থাতে আপনার লয়ারকে হেল্প করতে হবে। আপনি কিছু কাজ করে, আপনার না করুক, আপনি যদি কোনো অবস্থাতে একবার ঢুকে যান ভিতরে, বের করে আনা যে কী কষ্ট, ইফ ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স, এগুলো আপনাদেরকে বোঝানো যাবে না। এগুলো নিয়ে হোম অফিসের সাথে প্রত্যেক দিন ইমেইল, টেক্সট, ফ্যাক্স, গ্রাউন্ডস, ওই বেইল অ্যাপ্লিকেশন, বহু কিছু। এখন আমি তোমার প্রশ্নে যাওয়ার আগে একটু বলে নিই কী কী ক্ষেত্রে আমরা অ্যাসাইলাম সিক করতে পারি এবং এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কী। জি, আমরা বলি, একটু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলে নিই। প্রথম বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে একটা আউলা জাউলা লেগে গেছিল। কেউ তার দেশের বাড়িতে যেতে পারে না, এইখানে এই সমস্যা, ওইখানে ওই সমস্যা। ফেয়ার অফ পারসিকিউশন যে শব্দটা আমরা ইউজ করতেছি, এটা হইল মানে মূল বিষয়। ইংরেজি শব্দটা রিয়েল টার্মিনোলজি ইন দ্য ল ইজ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন। না, এই শব্দটা হইল ওয়েল ফাউন্ডেড, দ্যাট ইজ দ্য মেইন সোর্স অফ অ্যাসাইলাম ল। তো এই জিনিসগুলো তখন যখন হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, তখন ইউনাইটেড নেশন চিন্তা করছে যে এটা নিয়ে কিছু একটা করা দরকার। এই করতে করতে সেকেন্ড ওয়ারের পরে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে। বিভিন্ন দেশের লোকজন তার দেশে যাইতে পারতেছে না, অন্যের দেশে গিয়ে রাখছে। এই তখন ইন 1951 ইউনাইটেড নেশনস একটা চার্টার আবিষ্কার করলেন,
যে এই গ্রাউন্ডে প্রথম বলছি ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন, মানে যদি একেবারে ওয়েল ফাউন্ডেড মানে পাওয়া গেছে জিনিসটা সত্য যে আপনি যদি আপনার দেশে যান তাহলে আপনি মারা যাবেন বা ডিগ্রেডিং ট্রিটমেন্ট হবে, আপনার সাথে খুব খারাপ আচরণ হবে, আপনার ফাঁসি হবে, আপনার জেল হবে, এই ধরনের জিনিস যদি আপনি এস্টাবলিশ করতে পারেন। এখানে কেউ কেউ বলে 4টা গ্রাউন্ড, হিউম্যান চার্টারে অর দিয়ে 5টা গ্রাউন্ড দেওয়া আছে। আপনার যদি রেসের জন্য বা রিলিজিয়নের জন্য, অথবা যদি আপনার কোনো পার্টিকুলার একটা গ্রুপ, এটা আমাদের দেশে নাই, এগুলো মোস্টলি আফ্রিকাতে হবে, আপনি কোনো একটা পার্টিকুলার গ্রুপের মেম্বার, বিভিন্ন রেসের মেম্বার, এক রেসের সাথে আরেক রেসের মারামারি, মোস্টলি আফ্রিকান কান্ট্রিতে এগুলো চলে। এরপরে ধরেন ন্যাশনালিটি, এই 4টা বলতেছি আমরা, কিন্তু এই চার্টারে অর দিয়ে আরেকটা যে কথাটা বলা আছে যেটা এখন মেইন জিনিস হয়ে গেছে সেটা হলো পলিটিক্যাল ওপিনিয়ন। এই জিনিসটা যদিও অরিজিনাল চার্টারে অর দিয়ে আছে, আমরা এখন মোস্টলি ডিপেন্ড করি পলিটিক্যাল ওপিনিয়নের উপরে। নাও আমরা অন্য ইস্যুগুলো আজকে আলোচনা করি না, পলিটিক্যাল ওপিনিয়নের উপর আলোচনা করি। পলিটিক্যাল ওপিনিয়নের উপরে এটা ভেরি এস্টাবলিশড ল, ইউএন চার্টারে ভেরি ক্লিয়ার, এগুলো বিভিন্ন কেসলতে ভেরি ক্লিয়ার। যদি এইটা এস্টাবলিশ করা যায় উইথ সাফিসিয়েন্ট এভিডেন্স যে আপনার ভিন্ন পলিটিক্যাল মতাদর্শের কারণে, রাজনৈতিক মতাদর্শের কারণে আপনি যেইটা আপনার দেশ সেই দেশে যেতে পারছেন না, কিন্তু এই অ্যাসাইলামটা নিজ দেশে হবে না, এটা পরিষ্কার ইউএন চার্টারে বলা আছে আউট অফ ইউর ওন কান্ট্রিতে আছেন, মানে আপনি নিজের দেশে নাই, অন্য দেশে আছেন, নিজের দেশে ব্যাক করতে পারতেছেন না ডিউ টু এই 4টা অথবা 5টা গ্রাউন্ডের জন্য। এবং সেই ক্ষেত্রে আপনার ওয়েল ফাউন্ডেড এই শব্দটা হলে মানে একদম পাওয়া গেছে, মানে এভিডেন্স দিয়ে প্রুভ করা গেছে যে আপনি গেলেই ওখানে একটা সিরিয়াস আপনার লাইফের উপরে থ্রেটেনিং হবে। আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিস্থিতি এখন যাচ্ছি না, যেতে চাইও না। সে ধরেন উগান্ডাতে ওদের বিভিন্ন রেসের সাথে সিরিয়াস অবস্থা আছে, এক রেসের সাথে আরেক রেসের বিরাট বড় খারাপ অবস্থা, মানে আমি একটা পার্টিকুলার কাস্টের মধ্যে আছি, আরেকটা গ্রুপ পার্টিকুলার কাস্টে আছে, এটা কিন্তু পলিটিক্যাল না। আপনি যখন যেই কাজটা ক্ষমতায় যাবে তার অন্য যে কাজটা আছে তাদেরকে তারা সিরিয়াসলি, এরকম বহু নজির আছে আফ্রিকাতে যে তারা সিরিয়াস কিলিং করছে। এই ধরনের জিনিস যদি এস্টাবলিশ করা যায় বাই ডকুমেন্টস, বাই এভিডেন্স, তাহলে ইউএন চার্টারের এই কন্ডিশন মোতাবেক তাকে যেই দেশে সে আছে সেই দেশে তাকে রিফিউজি হিসাবে অ্যাকসেপ্ট করতে বাধ্য, এটা ইন্টারন্যাশনাল চার্টার। এখন ইউকে ইন্টারন্যাশনাল চার্টার মানে কি মানে না, আমরা একটা দেশের 2টা সোর্স অফ ল বলি, একটা হইল ন্যাশনাল ল উইচ ইজ এ ম্যান্ডেটরি ফর দ্য কোর্টস অফ দ্যাট কান্ট্রি, একটা হইল সাবসিডিয়ারি ল, ইন্টারন্যাশনাল ট্রিটি অ্যাগ্রিমেন্টস, যেটা আমরা ইউএন চার্টার বলতেছি। এটা এই দেশের জন্য ম্যান্ডেটরি ল না, এটা এদেশের কোর্ট মানতেও পারে, নাও মানতে পারে। বাট যদি যেমন ধরেন ইউরোপিয়ান ল এই দেশে আসছিল, যখন ইউরোপিয়ান হিউম্যান রাইটস যখন এই দেশে আসছিল, তখন কিন্তু এই দেশের কোর্ট ইউরোপিয়ান হিউম্যান রাইটসের মানে নাই, বলছে না আমরা এটা সাবসিডিয়ারি ল, ইট ইজ নট এ ম্যান্ডেটরি ল, উই শুডন্ট ফলো। তখনই হিউম্যান রাইটস অ্যাক্ট এই দেশে নতুন করে পার্লামেন্টে অ্যাক্ট করে রেটিফাই করছে। হিউম্যান রাইটস লটাকে
ইউরোপিয়ান হিউম্যান রাইটস লটাকে এই দেশে অ্যাকসেপ্ট করছে বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট। এই অ্যাসাইলামটার একই অবস্থা। অ্যাসাইলামটা যখন এই দেশের আগের সময় বলছে না এটা সাবসিডিয়ারি ল, আমরা এটা মানতে হবে এমন কোনো কথা নেই, তখন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট করে সেটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। এখন অলমোস্ট সিমিলার প্রভিশনে ইউনাইটেড নেশনসের চার্টারে যেই প্রভিশনগুলো দেয়া ছিল অলমোস্ট সিমিলার প্যাটার্ন করে এই দেশে অ্যাসাইলাম অ্যাক্ট করা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখানে ইউনাইটেড নেশনসের চার্টারই কিন্তু বলা আছে যে কোনো লোক যদি এক দেশ থেকে ভাইগা আরেক দেশে চলে যায় ডিউ টু ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন, তাহলে সে যে পয়েন্টে ঢুকবে, যেখানে ঢুকবে সেখানেই প্রথম অ্যাসাইলাম সিক করবে। এগুলো আমরা আগে অ্যাডভাইস করছি অন্যভাবে। আমরা বলছি কোনো লোক যদি ইরাক থেকে ভাইগা চলে আসছে, আইসা সে ইটালিতে ঢুকছে, সরি এক্সকিউজ মি, অথবা ফ্রান্সে ঢুকছে অথবা জার্মানিতে ঢুকছে, দ্য ফার্স্ট এন্ট্রি পয়েন্টেই তাকে অ্যাসাইলাম সিক করতে হবে। এরপরে সে ইউকে আসছে, ওই 3 কান্ট্রি পাড়াইয়া বা 2 কান্ট্রি পাড়াইয়া সে ইউকেতে আসছে, এরকম বহু কেস ল আছে যে তাদের এই অ্যাসাইলাম অ্যাকসেপ্টেবল না, বিকজ দ্য ল ইজ দ্য ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। আগে ইউরোপের যে কোনো একটা দেশে করলেই সব দেশে করা হয়ে যেত। এখন ইটস এ গুড কোশ্চেন যে কেন আমরা কী করবো, একটা লোক এই দেশে 16-17 বছর আছে, সে এতদিন অ্যাসাইলাম ক্লেম করে নাই, এখন দেশের অবস্থা খারাপ, কোন সময় বাইরে পাঠিয়ে দিবে অ্যাসাইলাম সিক করতে গেলে। ল ইজ সেম, ল ইজ সিমিলার। হ্যাঁ, এখন কোনো লোক যদি করতে 10-15 বছরে কোনো লিগ্যাল অ্যাডভাইস নেয় নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, বহু দূরে গিয়ে পড়ে রয়েছে, সে ইংরেজি বুঝে না, কিছু না, কার কোনো আত্মীয় স্বজন নাই, হি ওয়াজ আইসোলেটেড ফ্রম দ্য সোসাইটি, এইটা যদি এস্টাবলিশ করা যায়, দেয়ার ইজ এ পসিবিলিটি, যে সে অ্যাসাইলাম সিক করতে পারবে। এটা কিন্তু মানে এন্ট্রির অ্যাজ সুন অ্যাজ পসিবল, দ্যাট ইজ দ্য ইউএন চার্টার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি পোর্ট অফ এন্ট্রি, সে ধরেন আপনি লরিতে আসলেন, লরিতে আইসে আপনি এখানে যখন আসলেন, আপনি পুলিশের হাতে ধরা পড়লেন, যেই মুহূর্তে ধরা পড়লেন সেই মুহূর্তে অ্যাসাইলাম করেন। আপনাকে যে ধরার সাথে সাথে অ্যাসাইলাম করলেই যে আপনাকে সব ডকুমেন্টস তখনই দিয়ে দিতে হবে তা কিন্তু না। আপনি বললেন আমি ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং, বইলা ওইখানে রেখে চলে আসলেন, ওখানে আপনার একজন লয়ার থাকবে, সেই লয়ার আপনাকেও কিছু গাইডলাইন দিবে, তারপর আপনি আস্তে আস্তে ডকুমেন্টস কালেকশন করে অ্যাসাইলামে গেলেন। এখন দ্যাটস এ গুড কোশ্চেন ও তোহা, যে 15 থেকে 16-17 বছর পরে একজন লোক আসার পরে যদি বলে যে আমি এখন অ্যাসাইলাম করব, অবভিয়াসলি ইট উইল বি সিরিয়াস গ্রাউন্ড ফর রিফিউজাল। আর আমি যে কথাটা বললাম, যদি এটা এস্টাবলিশ করা যায় যে আপনি আইসোলেটেড ছিলেন গত 10-15 বছর, কোনো লয়ারের অ্যাক্সেস পান নাই, কারোর সাথে কথা বলতে পারেন নাই, এটা যদি এস্টাবলিশ করতে পারেন, দেয়ার মাইট বি এ পসিবিলিটি, দ্যাট ইজ দ্য ইস্যু। এটা আমরা আগেও বহুবার আমরা কোর্টে রিফিউজ হয়েছি, যে একটা লোক আইসা 1-2 বছর পরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে, কোর্ট ওয়াজ ভেরি স্ট্রিক্ট, দেয়ার ইজ এ ক্লিয়ার ডাইরেকশনস ফ্রম দ্য ইউএন চার্টার, তুমি আসার সাথে সাথে এখানে অ্যাসাইলাম সিক করতে হবে। জি অনর্ব, আমাদেরকে একটি ব্রেকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, একটি বিরতির সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন, ফিরছে শীঘ্রই।